আমরা ধরে নিলাম আপনি কৌশল করেই তারপরে তাদের সাথে মিলেমিশে এসেছেন, এবং আমরা এখনো পর্যন্ত, আমি আমার কথা বলি, আমি কিন্তু এখন পর্যন্ত আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে তারেক রহমান। আপনার কিছু বিষয় আমি জানি, যে বিষয়গুলোর কারণে আমার বিশ্বাস যে আপনি কোনোদিন শেখ হাসিনা হবেন না, জিয়া পরিবার কখনো শেখ পরিবার হবে না, এই বিশ্বাসটা আমার আছে। এবং আপনি ঠিক সময় মতো, বিশেষ করে গত 2 দিনে জেনারেল মাসুদ এবং জেনারেল ওর আরেকজন কি মামুন খালেদ, দুইজনকে ধরার পরে আমার ভেতরে সেই বিশ্বাসটা আরও বেশি জন্মেছে যে আপনি এক এক করে সব কটাকে ধরবেন। এবং আপনারা একটা জিনিস বলে রাখি, তারেক রহমান, পৃথিবীতে কেউ সারা জীবন বাঁচে না। আপনাকে যেতে হবে, আমাকেও যেতে হবে। যদি সারা জীবন মানুষের মনে থাকতে চান আপনার বাবার মতো, তাহলে শুধু একটা কথা বলবো যে কিচ্ছু করার দরকার নেই ভাই। আপনি দুর্নীতি করেন, টাকা পয়সা নিয়ে লন্ডনে পাঠান, আপনি আবারও এই আওয়ামী লীগের মতো করেই প্রচুর টাকা পয়সা নেন, কোনো সমস্যা নেই ভাই। খালি ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের একটা জায়গায় দাঁড় করায় দিয়ে যাবেন, যেটা আমরা ইউনূসের কাছে চেয়েছিলাম, ইউনূস করে নাই। আপনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই কাজটা খালি করে দেন। আপনার যে কোনো বিপদে, এই দেশের যে কোনো বিপদে বাংলাদেশের 18 কোটি মানুষ এক হয়ে আপনার পাশে দাঁড়াবে। ভারতে আসতে দেন, দেখি ওরা আমাদেরকে কি করে নিয়ে যায়। খালি আমাদের কিচ্ছু লাগবে না ভাই, আমাদের খালি এই আপনার এই আকাশ নিরাপত্তা ব্যবস্থাটা আমাদের করেন, যাতে আমরা আমাদের ইন্টারসেপশনের এই কাজগুলো যাতে আমরা খুব ভালোভাবে করতে পারি। ওদের আকাশ দিয়ে যদি ওরা আমাদের কিছু করতে না পারে, ওরা মাটিতে নামে আমাদের কিছু করতে পারবে না। সারা জীবন যুদ্ধ করলেও ইন্ডিয়ানরা আমাদের সাথে যুদ্ধ করে পারবে না, এই সাহস ওদের নাই। আর সেই সাথে আমাদের যা লাগে, অস্ত্র লাগে, যা লাগে, সেটা ভাই আপনাদের মানে এই আল্লাহকে সাক্ষী রেখে বললাম, যদি পাকিস্তান সবার আগে আপনার পাশে না দাঁড়ায় এসা, আমি যদি জীবিত থাকি সেদিন আমার জুতার গলা নিয়ে আপনাদের সামনে আয়সা হাজির হব। অতএব এরা যেই হুমকি ধমকি যা দিচ্ছে, আপনি এটাতে বিচলিত না হয়ে আপনার ওদের সাথে আপনাকে চোখে চোখ রেখে একটা পর্যায়ে গিয়ে কথা বলতে হবে। আপনার যতটুকু কৌশল অবলম্বন করা দরকার আপনি করেন, কোনো সমস্যা নাই। আপনাদের সামনে ভিডিওতে আজকে আমি কথা দিলাম যে বাংলাদেশ যদি ভারতের সাথে যুদ্ধ হয় এবং এই বর্তমান সরকার যদি বাংলাদেশের মানুষের পক্ষে থাকে, আমি যদি নাকি ওই দিন ফ্লাই করে বাংলাদেশে না যাই, তাহলে আমার সারা জীবন আপনি যা মনে চায়, ভীতু, কাপুরুষ, খারাপ, বজ্জাত, মানে বেঈমান, মুনাফেক, যা মনে চায় বললেন, সেদিন যদি আমি দেশে না যাই। কিন্তু ওই সরকারকে, আমার দেশের ওই সময়ের সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে হবে। অতএব আপনার যেই এই ভারত যে হুমকি আপনাকে দিয়েছে, এইটাতে আপনি তোয়াক্কা না করে আপনি বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষ এক একজন সোলজার, যদি প্রয়োজন হয় আমাদেরকে প্রশিক্ষণ দেন, যা প্রয়োজন, যত টাকার, আমরা না খেয়ে বাংলাদেশের মানুষ ঘরের থালা বাটি বিক্রি করে আপনাকে টাকা দিবে, কত টাকা, কত ডলার লাগবে, কি অস্ত্র কিনতে হবে, আপনি সেগুলো কিনে এই দেশের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেন। বিশেষ করে এই আপনার ইন্টারসেপ্টরের যে এইটাকে আপনাদের করতে হবে, কারণ তাদের যেহেতু যুদ্ধ বিমান, তাদের মিসাইল আছে, তাদের ড্রোন আছে। সো এই জিনিসগুলোর জন্য কি করা দরকার, সেটা যার সাথে চুক্তি করতে হয়, পাকিস্তানের সাথে করতে হোক, চীনের সাথে করতে হোক, তুরস্কের সাথে করতে হোক, আমেরিকার সাথে করতে হোক, রাশিয়ার সাথে করতে হোক, যার সাথে মনে চায় করেন, করে আমাদের এই নিরাপত্তার ব্যবস্থা করেন। মাটিতে নেমে যখন ওরা যুদ্ধে নামতে আসবে, ওইটার সাথে বাংলাদেশের মানুষ ফাইট করবে, সেটার জন্য আমাদের প্রশিক্ষণ দেন, যা প্রয়োজন সেটা করেন। এই দেশের মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমরা অন্তত গত 15 বছরে এরকম একটা প্রজন্ম তৈরি করেছে, যে প্রজন্মটা এই দেশে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য মুখিয়ে আছে। কে বিএনপি করে, কে জামাত করে, কে কোন দল করে, চরমনাই করে না কি করে, ইন্ডিয়ার প্রশ্নে সবাই এক। অতএব আপনি সেটা করেন। আমাদের কিছু কিছু মানুষজন আছে যারা এখনো পর্যন্ত পাকিস্তানের সাথে আমাদেরকে একটা দ্বন্দ্ব বাধায় রাখার জন্য একটাই করে, ভাই 26শে মার্চ আমরা স্বাধীনতা দিবস, ওকে 16ই ডিসেম্বর ইন্ডিয়া তাদের কাছ থেকে লিখে নিয়ে গিয়েছে, আমাদের কারো আসতে দেন, ওকে, তারপরে ভাই আলাদা হয়ে গিয়েছে, দ্যাটস এনাফ, এটা ওভার। এখন আমরা দিনগুলো পালন করব, ঠিক আছে, গুতাগুতির দরকার নাই। তো পাকিস্তানের গুতায় কি পাকিস্তানের কাছ থেকে আপনি টাকা নিতে পারবেন? পাকিস্তান আপনার এখানে না আসলে পাকিস্তানের কি হবে? পাকিস্তানের ল্যান্ডের অভাব আছে? আমার মেয়ে 1,44,000 বর্গ কিলোমিটার, ওর 6,80,000 না কত হাজার বর্গ, আমার চাইতে এরকম 5টা রাষ্ট্রের মতো ওর একটা দেশ, মানুষ আমাদের চেয়েও কম। তো ওদের আমাদের জায়গা দরকার আছে নাকি? আমার এখানে আছে কি? আছে কিছু বাংলাদেশে। এখন ওরা
আমাদেরকে এই কিছু মানুষজন আছে যেগুলো এই দ্বন্দ্ব বাধায় রাখার জন্য ইচ্ছাকৃতভাবে, দেখেন সবশেষ খেলাটার কথা বলে আপনাদের শেষ করি। সবশেষ খেলার ক্রিকেট খেলাটায় বাংলাদেশ 3টা ম্যাচ খেললো। 3টা ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে আপনার মেহেদী হাসান মিরাজ সালমান আগা তাকে আউট করলো। দেখেন এই পাকিস্তান মাত্র কয়দিন আগে ভারতের সাথে যখন বাংলাদেশ খেলতে যাবে না ভারতে, একমাত্র পাকিস্তান এসে আমাদের পাশে দাঁড়াইলো, আর কেউ দাঁড়ায় নাই। অনেকে বলে হ্যাঁ পাকিস্তান তো পরে খেললোই, পাকিস্তান বলে লাভ হইলো কি, শুধুই ফাঁকা আওয়াজ দিল। আরে বেটা, ফাঁকা আওয়াজ তোর কোনো বাপ দিয়েছে? পাকিস্তান দিয়েছে। ওইটা দেওয়াতে লাভ হয়েছে না লোকসান হয়েছে সেটা বিসিবির যায় জিজ্ঞেস কর, তারপরে জানতে পারবি। পাকিস্তান তো দাঁড়াইছে ভাই, আমার পক্ষে কথা তো বলছে তারা। এর পরপর তারা সিরিজ খেলতে আসলো আমাদের এখানে। তো তারা তো বন্ধুর মন নিয়ে আসছে ভাই। বাংলাদেশের একটা মানুষ যদি ওইখানে পাকিস্তানে যায় না, দেখেন পাকিস্তানের মানুষ ওরে মনে হয় হারানো ভাই খুঁজে পাইছে। খাবারের বিল নেয় না, গাড়ির ভাড়া নেয় না, জোর করে বাড়িতে ঢুকায় নিয়ে যায়, নাস্তা খাওয়ায়, থাকতে জায়গা দেয়, এরকম অবস্থা। সেই দেশের একটা মানুষ, সে ব্যাটসম্যান যখন সালমান আগাও ব্যাটটা নিয়ে ও দৌড় দিয়েছিল বল আনার জন্য, বাট পরে রান নেয় নাই। সে ক্রিজের ঠিক পাশে, এরকম না যে সে ক্রিজের মাঝখান থেকে বলটা ধরেছে, ক্রিজের পাশে ব্যাটটা ফেললেই সে ক্রিজের ভেতরে। সে ব্যাট না ফেলা, সে ওই বলটারে আটকাইছে, বলটা উঠায় সে মিরাজের হাতে দিতে গিয়েছে। ও মা, সে বলটা করলো কি, স্টাম্পে মাইরা মিরাজ এসে তাড়াতাড়ি করে চোরের মতো, একটা চোরের বাচ্চা, ফকিন্নির বাচ্চা এসে বলটা ভেঙে দিল। এরপরে আবার লাস্টের ম্যাচে আপনার করলো, এই যে ওর নাম কি, নাহিদ রানা, ওর মুখের অঙ্গভঙ্গি দেখে আমার মনে হয়েছে যে একটা গালি দিয়েছে, একটা বাজে গালি দিয়েছে। আমি ওর মুখের যে মুভমেন্টটা দেখেছি ওটাতে আমার মনে হচ্ছে একটা বাজে গালিটা দিলাম না এখানে। তো এই গালিটা সে দিয়েছে বিশাল, আরে বাবা, বিরাট আকারে উত্তেজনা, মনে হয় ভারত পাকিস্তান খেলা হচ্ছে। আরে বেটা, তোর তো বোঝা উচিত, এই যে এখন গেছিস পিএসএল খেলতে, তোর বাপরাই তো নিল, তোর বাপের দেশেই তো গেলি। পিএসএল এ তোর বাপেরা তোদের দেশ থেকে, বাংলাদেশ থেকে 6টা প্লেয়ার নিয়েছে। আর আইপিএল এ নিয়ে যাইতো সাকিব আল হাসান, পৃথিবীর শ্রেষ্ঠ একজন অলরাউন্ডার, সবচাইতে ধারাবাহিক একজন প্লেয়ার, ফর্মে থাকা প্লেয়ার, তারে নিয়ে সাইড লাইনের বাইরে দাঁড় করে রাখতো, পানি নেওয়াইতো তারে দিয়া। অপমান খালি নিত কেন? বাংলাদেশের দর্শকগুলোর নেওয়ার স্পন্সর আছে না, ওদের তো প্রোডাক্ট বিক্রি করতে হবে, বাংলাদেশের মানুষ দর্শক তো থাকবে না, একজন না থাকলে নিয়ে বসায় রাখতো। এটা করতো ইন্ডিয়া। আরে ভাই, ইন্ডিয়া আজকে সেই শুরু থেকে এখন পর্যন্ত সারা জীবন এই যে টেস্ট স্ট্যাটাস, সবার পরে তারা আমাদেরকে দিয়েছে, এই যে টেস্ট স্ট্যাটাস খেলা মানে না বাংলাদেশের থাকা উচিত না। এই যে এই বীরেন্দ্র সেবাগ, এই শালা বলছিল যে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস থাকার উচিত না। এরা ইন্ডিয়া খালি খেলা না, বাংলাদেশের প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে তারা সারা জীবন, এই যে কয়দিন আগে আপনার এই যে বাংলাদেশ থেকে আপনি দেখছেন না যে বাংলাদেশের মানুষজনরা এখন আর আসতে দিবে না, কারণ বাংলাদেশের মানুষ এখানে ওই আপনার এখানকার সরকারি যে সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলো বেশি উপভোগে। যেমন ধরেন কারো মা অসুস্থ, বাবা অসুস্থ, তার ট্রিটমেন্টের জন্য এখানে আপনি ঘরে রাখলেও আপনারে কিছু টাকা দেয়। আপনার অনেক এরকম বাচ্চাদের জন্য চাইল্ড সাপোর্ট দেয়, অনেক ধরনের এই প্রণোদনা আছে, এগুলো দেয়। তো এগুলো এই ইন্ডিয়ানরা, তারা ইন্ডিয়ানদের কারো দেন, ওরা কিন্তু আমাদের চেয়ে বেশি খায়, অথচ ইন্ডিয়ানগুলো দেয় নাই, বাংলাদেশেরগুলো সবগুলো দিয়েছে যে বাংলাদেশ নাকি 54% নাকি এশিয়ার নাকি আমরা নাকি খাই, তারপর এটা দিয়ে এখন বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ। ভাই, প্রতিটা জায়গায় আপনি 1971 সালের মুক্তিযুদ্ধের পর এটা নিয়ে কোনো বিতর্ক নাই। প্রতিটা মুক্তিযুদ্ধের কাছে জিজ্ঞেস করবেন যে ইন্ডিয়ানরা আমাদের এখান থেকে কি পরিমাণে, পাকিস্তানের 92,000 এই সোলজার তারা আপনার অস্ত্র রেখে আসলো। আমাদের এই যে মিল, কল কারখানা, মানে পাকিস্তান যা করে দিয়ে এসেছিল, এগুলির থেকে দামি দামি যন্ত্রপাতি, সব ইতিহাসের সব জায়গায় এগুলোর আপনার উল্লেখ করা আছে। তারা নিয়ে গিয়েছে, আমাদের দেশের টাকা পয়সা লুটপাট। এর পরে 400 কোটি টাকা এসেছিল আমাদের অনুদান বিদেশ থেকে, সেই 400 কোটি তখন আমাদের তো টাকশাল সব নাই, তারা আমাদের সেটা করলো। সেই টাকাটাতে তারা 400 কোটিরে 800 কোটি ছাপাইলো। 800 কোটি ছাপায় কি করলো তারা, তাদের ওই টাকাগুলো দিয়ে আমাদের দেশে চাল ডাল সব কিনে নিয়ে গেল। পর্যাপ্ত ছিল আপনার বিভিন্ন দেশ থেকে আসা আপনার সাহায্য সহযোগিতা ছিল, এগুলো সব নিয়ে যায়
তারা আমাদের দেশে ইনফ্লেশন করে দিল, মানুষ না খেয়ে 74-এ মারা গেল। আরে ভাই, মানুষ মারা গেলে মারা যাবে 72-এ, 73-এ, 74-এ গিয়ে মরল কেন? এই ভারতীয়দের কারণে। ভাই আপনারে আমি যদি এখন 55 বছরে এই ইতিহাস এত ড্যামেজ হয়েছে যে আপনাকে এখন আমি বুঝাইতে গেলে আপনার অনেক কিছু মনে হবে যে এই লোক আসলে মানে মুক্তিযুদ্ধ নিয়ে এত কথা বলে, ভারতের বিরুদ্ধে এত ক্ষোভ তার। ভাই আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনার। আল্লাহর ওয়াস্তে, যেই মানুষগুলো সেক্টর কমান্ডার ছিল, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আছে না জেনারেল ওসমানী, সেই জেনারেল ওসমানী শেখ মুজিবের এখান থেকে পদত্যাগ করেছিল, জানেন এটা? শেখ মুজিব মন্ত্রণালয়ে থাকতে দেয় নাই। এই যে তাজউদ্দিন আহমেদ, তার অবর্তমানে সে প্রধানমন্ত্রী ছিল না, এই তাজউদ্দিন আহমেদরে শেখ মুজিব বহিষ্কার করেছে, বাধ্য হয়েছে তারা করতে। শেখ মুজিব এই তাজউদ্দিনের মেয়ের বইতে লিখেন, একদম হুবহু সেদিনের ঘটনাটা বর্ণনা করেছে যে আব্বু সেদিন এই বাড়িতে এসে তারপর বলেছিল এর চেয়ে পাকিস্তান আমলই তো ভালো ছিল। কোনো কারণে একটা কোনো ভালো মানুষরে ওই দিন এই শেখ মুজিব তার এই জায়গাতে সে থাকতে দেয়নি। সো এখন আপনি তাদের কাছ থেকে ইতিহাস শেখেন, দেখবেন ইতিহাসের সব কিছু জানেন। আমার কাছ থেকে কারোর কথা বিশ্বাস করবেন, আপনার নেতারাও বিশ্বাস করবেন না, আমারও করবেন না কারোর কথা। আবার এখন যে গজিয়ে ওঠা যেসব মুক্তিযোদ্ধা আছে এগুলোরও বিশ্বাস করবেন না, এগুলো সব ভুয়া মুক্তিযোদ্ধার ওই সার্টিফিকেট নিয়ে সব এখন আসল মুক্তিযোদ্ধা কেউ সামনে আসে না। এরা এই তেলও মারে না, এরা এই ধান্দা এই খাইতেও আসে না, অনেকে আছে এই ভাতাও নেয় না। এরকম বহু আমার নিজের পরিবারে আছে। আমার আপন খালু, আমার খালার ছোট খালার হাজবেন্ড, আপন খালু মুক্তিযোদ্ধা। এইসব ইতিহাস এগুলো তার কাছ থেকে বহুত শুনছি ভাই। আপনার সেক্টর কমান্ডার আছে না, সেক্টর কমান্ডার সবচাইতে বড় সেক্টর 9 নম্বর সেক্টর খুলনা অঞ্চলের, এই 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার আপনার মেজর জলিল। জানেন মেজর জলিল কোথায় মারা গেছিল? এটা জানেন কেউ? মেজর জলিল এই করাচিতে গিয়ে মারা গেছিল। দেখেন ওনার দেখেন, ওনার গুগলে যান, ওনার দেন, করাচিতে গিয়ে মারা গেছিল। এই বাংলাদেশের প্রতি ঘৃণা, ইন্ডিয়ার প্রতি ঘৃণায় সেই দেশটায় থাকতে পারে নাই, সেই জীবনটা সেইখানে মারা গিয়েছে। একজন সেক্টর কমান্ডার। আপনার কাছ থেকে আমি ইতিহাস শিখবো ভাই। আপনি আমার সাথে ইতিহাস নিয়ে করবেন, ডিবেট করবেন, কথা বলবেন, যে বলতে চায়, যত বড় মুক্তিযোদ্ধা আছে যে আছে, আমি আমার মুখ থেকে একটা কথা বলবো না, বই থেকে কোট আনকোট কথা বলবো। তার চাইতে বড় মুক্তিযোদ্ধার বই থেকে আমি তার রেফারেন্স দেবো যে এই মুক্তিযুদ্ধ এটা বলে গেছে, আপনি এটা কোথায় পেলেন? আমার মুখ থেকে একটা কথা বলবো না, কে আছেন বলেন, আমি তার সাথে বসবো। অতএব এই মুক্তিযুদ্ধ নিয়ে ভাই আমাদের দেশের যে 2 লাখ মা বোনকে পাকিস্তানিরা লাগাইছে, বাল ফলাইছে, 30 লক্ষ মানুষকে পাকিস্তানিরা মেরে থয়ে গিয়েছে। ভাই এই ভগাস কথাবার্তা 55 বছর হয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের, বলেন না কেন ঠিক করতে? জীবনও করবে না, কারণ সব মিথ্যা কথা। পাকিস্তানিরা কাউকে রেপ করে নাই, পাকিস্তানিরা কোনো মুসলমানকে হত্যা করে নাই। এই যে কয়দিন আগে আমেরিকাতে দেখছেন না 2 কংগ্রেসম্যান সব এই কারণেই। হ্যাঁ, হিন্দুদের সাথে যুদ্ধ হয়েছে, ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে, হিন্দুরা তো এই দেশে গণহত্যা চালিয়েছে, গণধর্ষণ চালিয়েছে। তো এখন কি বলবেন? এগুলোরও নিয়ে এই যে 3 লাখ, 30 লাখ, 2 লাখ এগুলোর করেন না কেন? আমরা তো চাই কারা কারা ধর্ষিত হয়েছে, কাদের কাদের পাকিস্তানের পয়দা হয়েছে, আমরা এটা দেখতে চাই। দেখান, বলেন, আপনাদের তালিকা নাই কেন? আপনারা এখনও করেন না কেন? যে মারা গিয়েছে তার তো আর মান সম্মান নাই, খুঁজে বার করেন দেখি। মুক্তিযোদ্ধা তো এখনও জীবিত আছে, খোঁজ নেন। নাম বলার দরকার নাই, কোনো নারীর নামও বলার দরকার নেই, এমনিতে আপনি সংখ্যাটা আমাদের জানান দেখি কোথায় কে করছে। এইসব ভগাস কথাবার্তা ভাই, আমার পাকিস্তানের সাথে আমি একও হব না।